আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি, পরিবারের কাছে হস্তান্তর। কিছুক্ষণের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন, সচিবালয়ে সাংবাদিকদের জানালেন আইনমন্ত্রী। নিষিদ্ধ করার পর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে জামায়াত শিবির, আশঙ্কা প্রধানমন্ত্রী, কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। নিরাপত্তার স্বার্থে 11 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ফলাফলের নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং 13 দিন পর সীমিত পরিসরে ট্রেন চালু, আপাতত ছাড়ছে না আন্তনগর, পথের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্মকর্তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 6 সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে 27 জুলাই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে 28 জুলাই রাতে ডিবি হেফাজতে থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। কিছুক্ষণের মধ্যেই জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় জামায়াত শিবির নিষিদ্ধ বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা জানান আইনমন্ত্রী। নকশালবাড়ির মতো জামায়াত আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, তাই তাদের মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান আইনমন্ত্রী। কোটা আন্দোলনের 6 সমন্বয়ক নিরাপত্তাহীনতার কারণে হেফাজতে রাখা হয়েছিল। বিচারক অসুস্থ থাকায় এবং তারা আর নিরাপত্তাহীনতা বোধ করছে না বলায় তারা স্বেচ্ছায় চলে গেছে বলেও জানান আইনমন্ত্রী। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে, তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়। তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। জামায়াত নিষিদ্ধ করার পরেও দেশে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, এদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নিষিদ্ধের পর জামায়াতকে জঙ্গিবাদী দল হিসেবে মোকাবেলা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। নীরবতা পালনের মধ্য দিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয় 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় ঘাতকদের নৃশংসতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের গড়ে না তুলে একটা প্রজন্ম ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধীদের দোসর হিসেবে গড়ে তুলছে বলে অভিযোগ করেন তিনি। দাবি মেনে নেওয়ার পরেও কোটা আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে কোন যুক্তিতে, সে প্রশ্নও রাখেন সরকার প্রধান।
আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম। আর আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি, তো খাচ্ছি, আমি তো পড়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার এসে তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। জামাত নিষিদ্ধ হলে তারা জঙ্গিবাদ কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। পরে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হলো এইচএসসি ও সমমানের সব পরীক্ষা। 11 আগস্টের পর নতুন সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। গবেষকরা বলছেন, বারবার পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটবে, নেতিবাচক প্রভাব পড়বে ফলাফলেও। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধাক্কা কাটিয়ে শিক্ষা ক্যালেন্ডার স্বাভাবিক করতে এবার এইচএসসি পরীক্ষা এগিয়ে এনে শুরু করা হয় 30 জুনে। 7 থেকে 8টি পরীক্ষা হবার পর কোটা আন্দোলনের কারণে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 2 দফায় 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড। এর মধ্যেই সহপাঠীদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় না বসার ঘোষণা দেয়। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও। এ অবস্থায় এইচএসসি ও সমমানের 11 আগস্ট পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল শিক্ষা বোর্ডগুলো। 4 তারিখে পরবর্তী পরীক্ষা ছিল, 4 তারিখের পরীক্ষাগুলো স্থগিত করেছি। আমরা নতুন সময়সূচি আবার তৈরি করে 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালু করব। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই আমরা এই ধরনের সূচিতে আমরা পরিবর্তন এনেছি। কিছুটা তো আমাদের সমস্যা হয়েছে, তাতে করে আমরা রিকভারি করার চেষ্টা করছি। শিক্ষা গবেষকরা বলছেন, প্রতিটি পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন প্রস্তুতি থাকে শিক্ষার্থীদের। বারবার স্থগিত হওয়ায় তাদের মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। খারাপ হতে পারে ফল, ব্যাঘাত ঘটতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতিতেও। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে পরীক্ষা স্থগিত করা, সেটা তাদের প্রস্তুতিতে ঘাটতি আনবে এবং তাদের পুরো শিক্ষা জীবনে এটা তাদের বয়ে বেড়াতে হবে। এই জন্য আমাদের জরুরি যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে দ্রুত গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে ছাত্রদের সাথে আলোচনার সাপেক্ষে একটি সুন্দর জায়গায় আনতে হবে এবং শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নেওয়া, পরীক্ষাগুলো রুটিন মাফিক চলমান করা এবং অন্যান্য যে শ্রেণী এবং বিদ্যালয় কেন্দ্রিক যে শিক্ষা কার্যক্রম রয়েছে, সেইগুলোকে পুনরায় সুন্দরভাবে রুটিন অনুযায়ী চালানো, এটি একমাত্র সমাধান। এর বাইরে কোনো সমাধান আমি দেখছি না। এবার এইচএসসিতে পরীক্ষার্থী 14.5 লাখের মতো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার প্রায় 2 সপ্তাহ পর চালু হলো স্বল্প দূরত্বের ট্রেন। শিথিল কারফিউর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেই কমলাপুর স্টেশন থেকে 7টি ট্রেন ছেড়ে যায়, ফিরে আসে 3টি। দীর্ঘদিন বন্ধের পর আবারও ট্রেনে যেতে পেরে খুশি যাত্রীরা। দ্রুত আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন তারা। তবে সব ট্রেন কবে থেকে যাত্রা শুরু করতে পারবে তা এখনো জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। শরফুল আলমের রিপোর্ট। থেমে থেমে বৃষ্টি, বাড়ছে নগরবাসীর ভোগান্তি। এরই মধ্যে চালু হলো সীমিত পরিসরে ট্রেন যাত্রা। তবে ভিড় নেই চিরচেনা কমলাপুর স্টেশনে, ফাঁকা টিকিট কাউন্টারগুলো। কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতা শেষে ট্রেন যাচ্ছে ঢাকার কাছাকাছি জেলাগুলোতে। 13 দিন পর কমিউটার ও মালবাহী মিলে 7টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়। তবে ট্রেনে যাত্রী ছিল কম। প্রথমে যাতায়াত করতেছি বন্ধের পর,
খুবই ভালো লাগছে। ট্রেন বন্ধের কারণে আমি যাইতে পারি না, আটকা পড়ে গেছি। ট্রেন চালু হয়েছে দেখে যাইতাছি না, যাইতালাম মিলে না। কিছুটা ভয় কাজ করতেছিল যে দেখলাম তো এতদিন আগুন, তারপরে এরকম। আজকে আরো ভালো লাগতেছে, যাত্রী কম, সিট পাইলাম। বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেন ফিরে আসে কমলাপুরে। দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় খুশি শ্রমজীবীরা। সব রুটের ট্রেন চালুর দাবিও তাদের। বাসে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা ব্যয় হয়েছে। ট্রেনটা যাতে কন্টিনিউ থাকে, আমরা যারা অফিস যাত্রী আছি আমাদের জন্য এটা ভালো হবে। যত দ্রুত সম্ভব আর কি আন্তনগর ট্রেনগুলো যেন চালু করে দেয় আর কি। আন্তনগর ট্রেন চালানোর জন্য যেসব প্রস্তুতি আমাদের আছে, আমরা যে কোনো সময় ইনশাল্লাহ আদেশ পাইলে ট্রেন চালিয়ে দেব। প্রত্যেকটা ট্রেনে আমাদের রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী, আরএনবি এবং আমাদের যে জিআরপি পুলিশ, প্রত্যেক ট্রেনে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া আছে, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিথিল কারফিউর মধ্যে ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও স্বল্প দূরত্বে লোকাল ট্রেন যাতায়াত করছে। এর আগে কোটা আন্দোলনে সহিংসতার মুখে জননিরাপত্তার কারণে 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সহিংসতার কারণে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ট্রেন সার্ভিস। তবে দূরপাল্লায় নয়, সীমিত পরিসরে কাছাকাছি জেলায় এই ট্রেন সেবা চালু হয়েছে। যাত্রীরা দাবি জানিয়েছেন, দূরপাল্লার পথে যাতে দ্রুত এই ট্রেন সেবা চালু করা হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচারে জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে হয়রানির অভিযোগও করেন শিক্ষকরা। ভিসির পদত্যাগ ও পরীক্ষা না নেয়ার ও আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। সকালে বৃষ্টির মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা। এবং আমি বলবো যে আমাদের এ সময় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের চলমান কার্যক্রমের প্রতিবাদ জানান শিক্ষকরা। দাবি জানান নিরপেক্ষ তদন্তের। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি? এই আন্দোলন এবং যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলো আমাদের সবাইকে বোধহয় আমাদের যে বোধ শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করছে। যদি খুনের বিচার না করতে পারেন, যদি খুনের বিচার না করতে চান, যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে অবশ্যই পদত্যাগ করুন। বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ছেলেদেরকে ধরা হচ্ছে, রাস্তা থেকে মোবাইল চেক করে বাচ্চাদেরকে ধরা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে না। যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে, আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না, আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। যারা আমাদের এই সাম্যের পক্ষে, আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব। শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দাবি না মানলে আগামীতে আরও বড় কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সমাবেশ থেকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। 1975 সালের এই মাসে বাঙালি হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1975 এর 15 আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল সহ পরিবারের 16 সদস্য ও আত্মীয় স্বজন। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। প্রতিবারের মতো এবারও 15 আগস্টকে সামনে রেখে মাসের প্রথম দিন থেকে আওয়ামী লীগ সহ সহযোগী নানা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এদিকে রাতে রাজধানী শাহবাগে প্রদীপ প্রজ্বলন করে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা মহানগর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা এতে অংশ নেয়।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপ চেয়ে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও জানান তিনি। দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস চলমান আইনি প্রক্রিয়া বেদ থেকে বাঁচতে এমন বিবৃতি দিয়েছেন। এ সময় সম্প্রতি সহিংসতা নিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। বর্তমানে তাদের নীরবতা বড় কোনো সহিংসতার পূর্বাভাস হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। এর আগে দেশের 12 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামে গত রাত থেকে থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে নগরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকালে পাঁচলাইশ, চকবাজার, বাকুলিয়া, চান্দগাঁও, প্রবর্তক মোড়, কাপাসগোলা, সুলকবহর, আগ্রাবাদ, হালিশহর সহ বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও সাধারণ মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 149 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বন্দরনগরীতে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃদ্ধি পাচ্ছে সাঙ্গু, মাতামুহুরি ও বাঁকখালী নদীর পানি। ইতিমধ্যে পাহাড়ি ঢলে নাইখংছড়ি উপজেলার তুমরুখালে নদীতে তলিয়ে গেছে স্থানীয় বাজার। ধুমধুম এলাকায় শতাধিক বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। কয়েকটি জায়গায় পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে টানা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে। বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমেছে। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে পানি জমায় চরম ভোগান্তিতে পড়েছে শহরবাসী। ছিটমহল বিনিময় 9 বছরে বদলে গেছে কুড়িগ্রামের ছিটবাসী জীবনযাত্রা। উন্নয়নের স্রোতধারায় মিলেছে দীর্ঘ 68 বছর বন্দি জীবন কাটানো এসব মানুষের। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকরি সহ সব মৌলিক অধিকারে স্বাবলম্বী হয়ে উঠেছেন তারা। ছিটমহল বিনিময়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর নানা কর্মসূচি পালন করা হয়। অধুনালুপ্ত ছিটবাসীদের ভাগ্য পরিবর্তনের উন্নয়নের পাশাপাশি বিশেষ নজর রাখার কথা জানিয়েছে প্রশাসন। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, মসজিদ, মন্দির এখন সবই আছে অধুনালুপ্ত ছিটমহলে। আধুনিক সুবিধায় চাষ হচ্ছে ফসলি জমি। এই দৃশ্য দেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার। এখানকার প্রায় 20,000 মানুষের মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি নিয়েছে সরকার। বিলুপ্ত ছিটবাসীরা জানান, ছিট বিনিময়ের আগে তাদের ভারতের নাগরিকত্ব থাকলেও যেতে পারতেন না নিজ দেশে। অন্যদিকে মিলত না বাংলাদেশের কোনো সুবিধাও। এভাবে 68 বছর বন্দি জীবন কাটানোর পর মুক্ত হয়েছেন তারা। ছিটমহলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, কমিউনিটি ক্লিনিক সবকিছু আমরা পেয়েছি। মন চাইলে মোটর দিয়ে ডিগিতে পানি দিতে পারি, মাছ চাষ করতে পারি, জমিতে যেটা মন চায় সেটা লাগাইতে পারি। তেল ছাড়া অভাব নাই, সুযোগ সুবিধা মতো পাইতেছি। এখন আমরা খুব সুখী আছি। দীর্ঘ আন্দোলনের পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি পালনের কথা জানান ছিট বিনিময় সমন্বয় কমিটির নেতারা। 9 বছর যে প্রতিটা পালন করছি সেটা হলো স্বাধীনতা দিবস।
এবারও আমরা স্বাধীনতা দিবস ব্যাপক হারে পালন করব। গত 9 বছরে অধুনালুপ্ত সিটবাসীদের ভাগ্য পরিবর্তনে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে নানা অবকাঠামো। আগামীতেও তাদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে 3টি, মাদ্রাসা রয়েছে 1টি, হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 1টি। এগুলো কোনোটি আগে ছিল না। ছিটমহল বিনিময় হওয়ার পর এই বিগত 9 বছরে এই প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে এবং সরকারি সুনজর সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। বাংলাদেশ অংশে 111টি আর ভারত পায় 51টি। এর মধ্যে কুড়িগ্রামে যুক্ত হয় 12টি ছিটমহল, বাকিগুলো লালমনিরহাট ও পঞ্চগড় জেলায়। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। এদিকে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের 9 বছর পূর্তি উদযাপন করেছে বাসিন্দারা। 12টা 1 মিনিটে দাসিয়ার ছড়া বাজারে 68টি মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে ছিট বিনিময়ের এই দিনটিকে স্মরণ করেন বিলুপ্ত ছিটমহলবাসী। এর আগে বিকেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে দাসিয়া ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাডুডু খেলার আয়োজন করা হয়। যশোরে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে এবারে প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও ইন্টার্ন পাশ করে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছে। ফলে শিক্ষার্থী সহ শিক্ষকরা উচ্ছ্বসিত। জাঁকজমকভাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। সেই সাথে নতুন ইন্টার্ন ডাক্তারদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসক তৈরিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তবে এবারই প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও চিকিৎসক হিসেবে বের হচ্ছেন এ প্রতিষ্ঠান থেকে। সাফল্যের সাথে একাডেমিক কোর্স শেষ করে আনন্দিত শিক্ষার্থীরা। আমি নেপাল থেকে এখানে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে 6 বছর থেকে এখানে আসি। আর এখন আমার আজকে ইন্টার্নশিপ শেষের প্রোগ্রাম হয়েছিল, ওটাতে আমার শেষ হয়ে গেছে। আমি খুবই স্যাটিসফাইড আছি। আমি যেটা ভাবছিলাম ওর থেকে আমি বেটার পাইছি। এটা কলেজ, আমরা যে মানব সেবার মহান ব্রত নিয়ে এখানে এসেছিলাম, সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যেন আমরা সফলভাবে আমাদের সেই ব্রত পালন করতে পারি। আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত ইন্টার্নশিপ শেষ করা শিক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আদ্দিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাহিদ ইয়াসমিন হক সহ আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তারা। আজ থেকে 5 বছর পরে যদি বেঁচে থাকি আমরা কিন্তু খোঁজ নেব তুমি কোথায় আছো। আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের দেশে হোক আমার দেশে হোক অনেক ভালো জায়গায় থাকবে। নতুন ইন্টার্নদের উদ্দেশ্যে আদ্দিন হাসপাতাল ও নার্সিং এর মহাপরিচালক বলেন, প্রত্যেক রোগীকে সময় দিয়ে তাদের সমস্যা শুনে সঠিকভাবে চিকিৎসা দেয় চিকিৎসকের দায়িত্ব। দিস ইজ দ্য বেস্ট একটা সেন্টেন্স। অ্যাকচুয়ালি ভালো মানুষ হতে হবে। তুমি ভালো ডাক্তার তখনই হতে পারবে যখন তুমি ভালো মানুষ হবে। তোমরা সবাই ভালো মানুষ এবং সবাই ভালো ডাক্তার হবে, এটাই আমি প্রত্যাশা করি। ডাক্তারি পেশা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং উল্লেখ করে আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা বলেন, রোগীদের চিকিৎসায় ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ডাক্তারের সাফল্য হচ্ছে সেইটা যত কম পয়সায় কম ডায়াগনোসিসে সে রোগীর চিকিৎসা করতে পারে। রোগী যেন আমাদের কাছে এসে সর্বশান্ত হয়ে ফিরে না যায়। যতই ফার্মাসিউটিক্যালের অশুভ চক্র তোমাকে পুশ করুক, অ্যান্টিবায়োটিক তো অপ্রয়োজনীয় লিখবেই না, অন্যান্য ওষুধও যেটা প্রয়োজন সেটা লিখবে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 13তম ব্যাচ চলছে। প্রতিষ্ঠার পর থেকে চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় পাশ করেছেন 411 জন। চিকিৎসক হয়ে বের হয়েছেন 289 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির মহালছড়িতে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। মহালছড়ির বাবুপাড়ায় এই ভবনের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বিদ্যালয়ের জন্য নগদ 3 লাখ টাকা অনুদান দেন। এ সময় মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার শাফকাত, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিদ্যালয়ের ভূমিদাতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। এদিকে সেনাবাহিনীর মহালছড়ি জোনের পক্ষ থেকে উপজেলার শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। আন্তর্জাতিক সংবাদ। এবার সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ইরানি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এ তথ্য জানিয়েছেন। ওই 3 কর্মকর্তার মধ্যে 2 জন রেভলিউশনারি গার্ড সদস্য। ইরানের রাজধানী তেহরানে আবাসস্থলে হওয়া হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে আনুষ্ঠানিকতা শেষে ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় দাফন করা হবে। পার্টিক্স খেলার খবর। নয় স্বর্ণ নিয়ে প্যারিস অলিম্পিকের 5ম দিন শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চীন। 100 মিটার ফ্রি স্টাইলে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন চীনের জাংলে পান। 46.60 সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড ভেঙে দেন তিনি। এই ইভেন্টে অস্ট্রেলিয়া রূপা আর রোমানিয়া ব্রোঞ্জ জেতে। অন্যদিকে সাঁতারে একই দিনে 2 স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন ফ্রান্সের লিও মার্শা। 200 মিটার ব্রেস্ট স্ট্রোক আর 200 মিটার বাটারফ্লাইয়ে পদক জেতেন ফ্রান্স সাঁতারু। পদক তালিকায় 8 স্বর্ণ নিয়ে ফ্রান্স আছে 2-এ। তবে সমান সোনা পেলেও মোট পদক কম পাওয়ায় জাপান নেমে গেছে 3-এ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি পরিবারের কাছে হস্তান্তর। কিছুক্ষণের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন, সচিবালয়ে সাংবাদিকদের জানালেন আইনমন্ত্রী। নিষিদ্ধ করার পর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে জামায়াত শিবির, আশঙ্কা প্রধানমন্ত্রী। কঠোরভাবে মোকাবেলায় হুঁশিয়ারি। নিরাপত্তার স্বার্থে 11 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ফলাফলে নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং 13 দিন পর সীমিত পরিসরে ট্রেন চালু, আপাতত ছাড়ছে না আন্তনগর, পথে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কর্মকর্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।